রাজশাহী বাংলার সিল্ক নগরী খ্যাত এই জেলা আজ আমাদের ভ্রমণের স্থান। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এই জেলা আপনাকে আকর্ষিত করবে তার সৌন্দর্য, ঐতিহ্য এবং সাংস্কৃতিক নিদর্শন দিয়ে। পদ্মা নদীর তীরবর্তী এই জেলা বিখ্যাত তার নানা বিষয়বস্তুর জন্য। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এ জেলায় উৎপাদিত আম, এছাড়াও রেশম শিল্প, শিক্ষা, বিভিন্ন পর্যটন কেন্দ্রীয় প্রাচীন দর্শনীয় স্থান তো রয়েছেই। আপনি রাজশাহীতে ভ্রমণ করলে দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশের সর্বোচ্চ স্বচ্ছ এবং সুন্দর নগরী ভ্রমণ করবেন। এ জেলায় আপনাকে আকর্ষিত করবে নানা রকম সৌন্দর্য ও প্রাকৃতিক দর্শন। এ জেলা আপনি ঢাকা থেকে বিমান, ট্রেন এবং বাস নানা মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক রাজশাহী। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয় আজ থেকে ৭১ বছর পূর্বে তথা ১৯৫৩ সালের ৬ জুলাই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় প্রায় ৩২,০০০ শিক্ষার্থী শিক্ষা অধীনস্থ রয়েছে। ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন করার জন্য ১৮৭৩ সালে প্রতিষ্ঠা করা হয় রাজশাহী কলেজ। সে সময় রাজশাহী কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয়েছিল। এর পরবর্তীতে ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার সকল কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। তখন শুরু হয় রাজশাহী অঞ্চলের তীব্র প্রতিবাদ। এই প্রতিবাদ ভাষা আন্দোলনের পূর্বেই শুরু হয়েছিল বলে ধারণা পাওয়া যায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পূর্ব থেকে শুরু হয়ে ১৯৫৩ সালের পূর্ব পর্যন্ত এই আন্দোলন চলমান ছিল এবং ১৯৫৩ সালে এই আন্দোলন শেষ হয়ে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো চলুন বেশি কথা না বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আউট অফ ভিউ দেখে নেওয়া যাক। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া রাজবাড়িতে। বেসিক্যালি এখানে রাজবাড়ি হওয়ার পূর্বে এখানে জমিদারের প্রাদুর্ভাব ছিল। সম্রাট আকবরের আমলে ১৫ থেকে ১৬০০ খ্রিস্টাব্দে এখানে জমিদারিত্ব চলেছেন। এর পরবর্তীতে কালের ক্রমে এই রাজবংশের উৎপত্তি হয়। রাজা পীতম্বরের হাত ধরে এই রাজবংশের উৎপত্তি হয় এবং কালের ক্রমে এখানে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করা হয় এবং সংরক্ষণ করা হয়। ১৮৯৫ সালে শ্রীমতী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর সম্মানার্থে এই রাজবাড়িটি সংস্কার করেন। এই রাজবাড়িটি এখন একটি বিশেষ মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে আপনি টিকিটের বিনিময়ে মিউজিয়ামে ঢুকতে পারবেন। এখানে সংরক্ষিত করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রাচীন আমলের মূর্তি, কালা পাথর, সাদা পাথর, রত্ন পাথর বিশিষ্ট বিভিন্ন ধরনের প্রাচীন শিল্প। তবে এখানে ভিডিও করা সম্পূর্ণ মূর্তি দেখানো নিষেধ, এজন্য আমরা বাইরে থেকে শুট নিচ্ছি। তো চলুন পুরো রাজবাড়িটি একটু ঘুরে দেখা যাক। আমরা এখন অবস্থান করছি পুঠিয়া রাজবাড়ির শিব মন্দিরটিতে। কথিত আছে এখানে পৃথিবীর অন্যতম বৃহৎ শিবলিঙ্গটি অবস্থান করছে। তবে এই মন্দিরটিতে সকলে শিবলিঙ্গ দেখার জন্য উন্মুক্ত নয়। তবে আপনি বিশেষ পারমিশন নিয়ে বা বিশেষ প্রক্রিয়ায় আপনি এই মন্দিরটি দেখতে পারবেন বলে ধারণা করা যাচ্ছে। এই মন্দিরটি অত্যন্ত সুন্দরভাবে এবং সুবৃহৎ পরিসরে এই মন্দিরটি করা হয়েছে। সেম থিং আপনি যেখানেই তাকাবেন পোড়ামাটির কারুকার্য দিয়ে, মাটি দিয়ে, ইট দিয়ে, যেভাবেই হোক তৎকালীন আমলে অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। হাতের পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পোড়ামাটির কারুকার্যের মাধ্যমে তৎকালীন সনাতন ধর্ম অবলম্বীদের দেবদেবীদের তুলে ধরা হয়েছে। তো চলুন মন্দিরটি একটু দেখে নেওয়া যাক। আমার হাতের ডান পাশে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি এই বাড়ির অভ্যন্তরীণ বড় গোবিন্দ মন্দির। বেসিক্যালি হিন্দু ধর্মের একজন দেবতা হচ্ছে গোবিন্দ, আর মন্দিরটি পরিসরে সুবিশাল হওয়ার জন্য এই মন্দিরের নামকরণ করা হয়েছে বড় গোবিন্দ মন্দির। মন্দিরটিতে যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন পুরা মন্দিরটি পোড়ামাটির ফলক বা পোড়ামাটির কারুকার্য দিয়ে সুন্দরভাবে সাজানো। এই মন্দিরের উপরের দিকে যত যাবেন দেখবেন বিভিন্ন রকমের হিন্দু ধর্ম অবলম্বনের কথামালা বা হিন্দু ধর্ম অবলম্বীদের বিভিন্ন দেব দেবতার ছবি দিয়ে মন্দিরটিকে অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে।
বেসিক্যালি মন্দিরটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আপনি যদি ফটোজেনিক লোক হয়ে থাকেন, এই মন্দিরটির লোকেশন হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফটো লোকেশন। বড় গোবিন্দ মন্দিরের ঠিক পাশেই অবস্থান করছে একটি সুবিশাল ভবন। ভবনটি এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই ভবনটি বেসিক্যালি ছিল এখানকার রাজা রানীদের বাসভবন, তারা এখানে থাকতেন। আর প্রধানত যে রাজপ্রাসাদটি আপনারা দেখতে পাচ্ছিলেন বড়, ওই রাজপ্রাসাদটি ছিল রাজার বিচার কার্যালয়। সেখানে রাজা তার সকল বিচার কার্যাবলী সম্পূর্ণ করতেন। এবং রাজপ্রাসাদের সামনে যে একটি বিশাল সুবিস্তৃত মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠটি একসময় এর থেকে অনেক বিশাল ছিল এবং মাঠটি অনেক উঁচু ছিল, যেন সেনা সদস্যরা বা বহি আক্রমণ থেকে রাজপ্রাসাদকে রক্ষা করতে পারে। উঁচু থাকার ফলে সুবিধা হতো কি, যখন শত্রুরা আক্রমণ করত তখন হচ্ছে রাজপ্রাসাদের সেনারা বা প্রহরীরা উপর থেকে সহজেই তাদের আক্রমণ করতে পারত, রক্ষা করতে পারত এই রাজপ্রাসাদকে বা এই রাজবাড়িকে। তো চলুন অন্য গন্তব্যে যাই। আমার পেছনে যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি রানীঘাট নামে পরিচিত। রানীঘাট হওয়ার মেইন রিজন ধারণা পাওয়া যায় রানী এখানে গোসল করতেন এবং এখানে ব্যানার করে লেখা আছে এটি রানীঘাট। তৎকালীন সময়ে এই ঘাটটি অত্যন্ত সুন্দরভাবে ডিজাইন করে রানীর গোসলের জন্য তৈরি করা হয়েছিল। এই বাড়িটির চারপাশে বড় বড় 5টি দিঘি রয়েছে। এই দিঘিতে একটি ঘাট নির্মাণ করা হয়েছে যেখানে রানী গোসল করতেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার টিবাদে। এটি একটি পদ্মা নদীর তীরবর্তী বাঁধ। বাঁধটির চারপাশে পদ্মা নদী। বাঁধটি দেওয়া হয়েছে পদ্মা নদীর ভাঙন থেকে এলাকাকে রক্ষা করতে, যা বর্তমানে রাজশাহী জেলার অন্যতম পর্যটন শিল্প হিসাবে গড়ে উঠেছে। বাঁধটিকে কেন্দ্র করে বহু ইঞ্জিন চালিত নৌকা পদ্মা নদী দিয়ে চলাচল করছে এবং পর্যটকরা নৌকা দিয়ে পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করছে। বাঁধ সম্পর্কে বলতে গেলে বাঁধটি নির্মাণ করা হয়েছে প্রধানত পদ্মা নদীর ভাঙনকে রক্ষার্থে, কিন্তু এখন এটি পর্যটন শিল্প হয়ে গড়ে উঠেছে। তো রাজশাহীর একটা ব্যাপার আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি, রাজশাহীতে আপনি যেখানে আসবেন অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। সেম থিং আপনি যখন পদ্মা নদীর তীরবর্তী টিবাদে আসবেন, আসার পথে আপনি অপরূপ সৌন্দর্য সম্পূর্ণ রাস্তা দেখতে পারবেন। এছাড়াও বাদে এসে আপনি পদ্মা নদীর অপরূপ মহিমায় নিজেকে হারিয়ে নিতে পারবেন। তো চলুন বাঁধটি দেখে নেওয়া যাক। টিবাদ থেকে বের হওয়ার পর তথা টিবাদের অপোজিট গেটেই দেখতে পারবেন একটি পার্ক বিদ্যমান। এটি একটি বায়োটেকনিক্যাল পার্ক করার চেষ্টা করা হচ্ছে যতদূর বোঝা সম্ভব। পার্কটির নাম দেওয়া হয়েছে শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় বায়োটেকনিক্যাল গার্ডেন। 25 টাকা টিকিটের বিনিময়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন। ভিতরে ঢুকে দেখতে পারবেন শিশুদের জন্য বিভিন্ন রকম রাইডস এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও পার্কের মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি তথা কিছু সংখ্যক কবুতর দেখতে পেলাম। এছাড়াও দেখতে পারবেন, বেসিক্যালি এটা শিশুদের পার্ক হলেও এখানে আসলে আপনি জোড়ায় জোড়ায় কবুতর দেখতে পারবেন তথা কপতি এখানে বেশি দেখতে পারবেন। এছাড়াও একটা ইনফরমেশন দিয়ে রাখি, পার্কের মধ্যে বেশ কিছু সংখ্যক বিভিন্ন প্রজাতির হরিণ বিদ্যমান রয়েছে। তো চলুন পার্কটি দেখে নেওয়া যাক। পার্ক থেকে বের হয়ে রিক্সা যোগে চলে আসতে পারবেন আইবাদ। আমার পিছনে যে বাঁধটি দেখতে পাচ্ছেন বেসিক্যালি এটাই আইবাদ। আইবাদ হওয়ার মেইন রিজন এই বাঁধটি দেখতে উপর থেকে ইংলিশ অ্যালফাবেট আই এর মতো তথা একদম সোজাসুজি। আইবাদ সহ রাজশাহীতে বিভিন্ন রকমের বাঁধের সৃষ্টি করা হয়েছে। পদ্মা নদীর তীরবর্তী রাজশাহী বিভিন্ন সময় নদী ভাঙনের মুখে পড়ে। এই নদী ভাঙন থেকে রক্ষা করতে রাজশাহীতে গড়ে উঠেছে বিভিন্ন রকমের বাঁধ। এই বাঁধ দ্বারা সৃষ্টি হয়েছে রাজশাহী নদী ভাঙন থেকে রক্ষা কবচ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার রাজশাহী লালন শাহ মুক্ত মঞ্চে। আমার পেছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এটি রাজশাহী লালন শাহ মুক্ত মঞ্চ। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে 2013 সালে 2,64,00,000 টাকা অর্থ ব্যয়ে এই মুক্ত মঞ্চটি তৈরি করা হয়েছে। এটি রাজশাহীর একমাত্র মুক্ত মঞ্চ বা উন্মুক্ত বিনোদন কেন্দ্র। বেসিক্যালি পদ্মা নদীর সৌন্দর্য রক্ষার্থে রাজশাহী সিটি কর্পোরেশনের এই অনবদ্য উদ্যোগ। এখন এটি রাজশাহীর অন্যতম পর্যটন শিল্প হিসাবে গড়ে উঠেছে। আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন ফুড কোর্ট, এছাড়াও কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। তো চলুন উন্মুক্ত মঞ্চটা একটু দেখে নেওয়া যাক।